জাতিকে অনিশ্চয়তা না রেখে দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লার লাকসামে জনসভায় তিনি বলেন, পতিত স্বৈরাচার ভারতে বসেও ষড়যন্ত্র করছে। ৭১কে নিয়ে কটাক্ষ না করারও অনুরোধ জানান মির্জা ফখরুল। কুমিল্লার লাকসাম থেকে হাবিবুর রহমানের ক্যামেরায় আক্তার হোসেনের রিপোর্ট। রাষ্ট্র মেরামতে বিএনপির দেওয়া ৩১ দফা বাস্তবায়নে কুমিল্লার লাকসামে বিএনপির সমাবেশ ঘিরে জনস্রোত। স্থানীয় নেতারা বলেন, সকল ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ রয়েছেন তারা। দেশের স্থিতিশীলতা বজায় রাখতে জাতীয় নির্বাচনের বিকল্প নেই দাবি করে নেতারা বলেন, নির্বাচন ছাড়া অন্য কিছুই জনগণ মানবে না। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপি মহাসচিব। নির্বাচনের ব্যবস্থা করব, তার জন্য যতটুকু পরিবর্তন করা দরকার, যতটুকু সংস্কার করা দরকার, সেটুকু সংস্কার করে আজকে দরকার আপনার নির্বাচন কমিশনকে ঠিক করতে হবে, পুলিশ বাহিনীকে ঠিক করতে হবে, প্রশাসনকে ঠিক করতে হবে, জুডিশিয়াল সিস্টেমকে। এটা প্রায় ঠিক হয়ে আসছে। এটাকে ঠিক করে ভোট দেওয়ার জন্য ভোটের একটা রোড ম্যাপ, কবে কবে ভোট হবে, কিভাবে হবে, সেটা একটু জানিয়ে দেন জনগণ। জানিয়ে দিলে অনেক অংশেই আপনার সবাই ঠান্ডা হবে, স্থিমিত হবে। দেশকে এগিয়ে নিতে নির্বাচনের বিকল্প নেই বলেও জানান বিএনপি নেতারা। পারস্পরিক দ্বন্দ্ব ঘুচিয়ে আবারও এক মঞ্চে লাকসাম মনোহরগঞ্জ বিএনপি নেতারা। দীর্ঘ ১৬ বছর পর আজকের জনসভায় গণজোয়ার প্রমাণ করে দীর্ঘ জুলুম নির্যাতন করেও দমানো যায়নি জাতীয়তাবাদী শক্তিকে। সমাবেশ থেকে নেতারা বলছেন, ৩১ দফার ভিত্তিতে আগামীর বাংলাদেশ গঠনে একসঙ্গেই কাজ করবেন তারা। লাকসাম স্টেডিয়াম থেকে আক্তার হোসেন, চ্যানেল আই। আমাদের এবারের প্রসঙ্গ ভাষার মাস ফেব্রুয়ারি। এবছর ১৭ ব্যক্তি ও জাতীয় নারী ফুটবল দলকে ২১ পদকে ভূষিত করেছে সরকার। পদক প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, এদেশের মানুষ এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী ও সৃজনশীল। চকর মালিথার রিপোর্ট। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসাবে দেশের ১৮ ব্যক্তি ও দলকে এবছর ২১ পদকে ভূষিত করা হয়েছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২১ পদক প্রদান করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার যারা পদক পেলেন তারা হলেন শিল্পকলা চলচ্চিত্র শাখায় আজিজুর রহমান মরণোত্তর, ৫৩টি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। শিল্পকলার সঙ্গীতে ওস্তাদ নীরদবরণ বড়ুয়া মরণোত্তর ও নজরুল সঙ্গীতে উপমহাদেশের প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌসারা। আমরা আন্তরিক ধন্যবাদ জানাতে চাই সংশ্লিষ্ট সকলের। আলোকচিত্রে নাসির আলী মামুন ও চিত্রকলায় রোকেয়া সুলতানা, সাংবাদিকতায় মাহফুজুল্লাহ মরণোত্তর এবং সাংবাদিকতা ও মানবাধিকারে ডক্টর মাহমুদুর রহমান, গবেষণায় মইদুল হাসান, সংস্কৃতি ও শিক্ষায় ডক্টর শহীদুল আলম, শিক্ষায় ডক্টর নিয়াজ জামান, সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী মরণোত্তর, ভাষা এবং সাহিত্যে প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ মরণোত্তর ও শহীদুল জহির মরণোত্তর, বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদী হাসান খান, রিফাত নবী ও মোহাম্মদ তানবিন ইসলাম সিয়াম ও সাবাব মুস্তফা, এবং ক্রীড়া বিভাগে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। সম্মানিতদের হাতে পদক তুলে দিয়ে প্রধান উপদেষ্টা তার বক্তৃতায় বলেন, এবারের অমর ২১ নতুন তাৎপর্য নিয়ে উপস্থিত হয়েছে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এবারের অমর ২১ নতুন তাৎপর্য নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা জানি ২১ ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের অবিনাশী স্মারক, আমাদের স্বাধিকার চেতনার প্রাণ প্রবাহ ২১ ফেব্রুয়ারি। তরুণ প্রজন্মের নতুন বাংলাদেশ গড়ার কথা বলেন তিনি। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী।
তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি হিসাবে 1976 সাল থেকে 21 পদক দেয়া হচ্ছে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। ক্রীড়া ক্ষেত্রে সর্বোচ্চ সম্মাননার স্বীকৃতি পেল বাংলাদেশ নারী ফুটবল দল। ঘরোয়া ও আন্তর্জাতিক ফুটবলে অনন্য সাফল্যের স্বীকৃতি হিসেবে 21 পদক গ্রহণ করেছে বাংলাদেশের মেয়েরা। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে পদক গ্রহণ করে টানা দ্বিতীয়বার সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা নারী ফুটবল দল। অনুষ্ঠানে খেলোয়াড়, কোচ, কর্মকর্তা মিলিয়ে নারী ফুটবল দলের 23 জন সদস্য উপস্থিত ছিলেন। অসাধারণ এই স্বীকৃতির জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান নারী ফুটবল দলের ক্যাপ্টেন সাবিনা খাতুন। এই স্বীকৃতি আমাদের দায়িত্ববোধ আরো বাড়িয়েছে। 21 পদক প্রদান প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত সকলের প্রতি রইল কৃতজ্ঞতা। আজকে যেভাবে আমাদের সকলকেই সম্মান জানালেন, সেটা আমাদের জন্য আসলেই অনেক বড় পাওয়া এবং আগামী দিনে আমাদের কাজ করার জন্য আরো সাহস যোগাই এবং আমরা দেশের জন্য যেন আরো সম্মান বয়ে আনতে পারি, সেই দোয়াই সকলের কাছে কামনা করছি। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে কোনো থ্রেট নেই কোনো জঙ্গি হামলার আশঙ্কা। কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার বলেন, সর্বোচ্চ সতর্কতা হিসেবে শীর্ষ সন্ত্রাসীদের খোঁজা হচ্ছে। জোরদার করা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শনে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন ডিএমপি কমিশনার। জানান, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। নিরাপত্তা ব্যবস্থা 3-4 স্তরে নেওয়া হয়েছে। সন্ত্রাসীদের ইন্টারেস্ট ভিন্ন ক্ষেত্রে, তারা যারা বাইরে আসে আমরা জানি, তাদেরকে আমরা চেস করতেছি, তারা কন্ট্রাসার ভিতরেই আছে। পলাশী ক্রসিং থেকে শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর, হাইকোর্ট ক্রসিং, টিএসসি ক্রসিং ও শহীদুল্লাহ হল ক্রসিং পায়ে হেঁটে চলাচল করা যাবে। বন্ধ থাকবে বক্সিবাজার জগন্নাথ হল ক্রসিং সড়ক, চানখারপুল রোমানা চত্বর ক্রসিং সড়ক, টিএসসি শিববাড়ি ক্রসিং সড়ক, উপাচার্য ভবন ভাস্কর্য ক্রসিং সড়ক। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ ভিভিআইপিরা রাত 12টা 1 মিনিটে শ্রদ্ধা জানানোর পর 12টা 40 মিনিট থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে কেন্দ্রীয় শহীদ মিনার। নগরীতে বড় ধরনের কোনো অপরাধ নেই, ল অ্যান্ড অর্ডার কোনো সমস্যা নেই, এভরিথিং ইজ নর্মাল। আগামীকাল বেলা 2টা পর্যন্ত আমাদের ফোর্স এবং অফিসাররা পুরো এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এখন পর্যন্ত আমরা নিরাপত্তা সংক্রান্ত কোনো আশঙ্কা দেখি না। সন্ধ্যা থেকেই বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ সীমিত হবে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। অমর একুশে বই মেলার 19তম দিন আজকের দিনে গল্প, উপন্যাস, প্রবন্ধ, কবিতা সহ নতুন বই এসেছে 70টি। এই মুহূর্তে বইমেলায় আছেন ইফতেখার উদ্দিন। সরাসরি যাচ্ছে তার কাছে। ইফতেখার, বইমেলায় পাঠক উপস্থিতি কেমন দেখছেন এবং নতুন বইয়ের খবর আমাদেরকে জানাবেন। আপনাকে ধন্যবাদ। বইমেলায় কিন্তু প্রতিদিন নতুন নতুন বই আসে, কিন্তু বইয়ের সাথে সাথেও কিছু বিষয় যে আপনার বুদ্ধিভিত্তিক কিছু বিষয় বেশ আকর্ষণীয়। যেমন আমি আজকে ঘুরতে ঘুরতে একটি তথ্য পেলাম এবং জানতে পেলাম যে প্রায় 20 বছর পর প্রখ্যাত চিত্রশিল্পী হাশেম খান কোনো একটি বইয়ের প্রচ্ছদ করেছেন। সেই বইটা আমার হাতে আছে, এর নাম হলো যে সমুদ্রে আগুন জ্বলে। তো আমি এখন বইমেলায় যে এই পর্যন্ত প্রায় 1800-এর উপরে বই প্রকাশিত হয়েছে এবং বেশ দর্শনার্থী পাঠক সমাগম চোখে পড়ার মতো। আমি একটু এই বইটির লেখকের কাছে একটু জানতে চাইবো যে জনাব মনিরুজ্জামান শাওন, আপনি আপনার বইটি যে হাশেম খান প্রচ্ছদ করলেন এত বছর পর, আপনার এই বইটির বিষয়বস্তু আসলে কি? এই বইটির বিষয়বস্তু হচ্ছে প্রেমের গভীরে যে একটা অব্যক্ত গল্প, সে গল্পটা এখানে উঠে এসেছে। পাশাপাশি বিরহ উঠে এসেছে
আর এর সাথে উঠেছে যে সুফিবাদ, অর্থাৎ একটা মানুষ প্রেম করলে বা বিরহ হইলে তার যে একটা মোটিভেশন হয়, মানব জীবনের যে একটা মোটিভেশন হয়, আত্মিক একটা শুদ্ধতা আসে, সেই বিষয়টা এখানে উঠে এসেছে। এবং স্যারকে যখন আমি অনুরোধ করলাম যে স্যার আমার এই গল্পের কাব্যগ্রন্থের প্রচ্ছদ করতে হবে, স্যার প্রথমে রাজি হয় নাই। আমি বললাম স্যার এই যে আপনাকে পাণ্ডুলিপি দিলাম, আপনার মূল্যায়ন করে যদি সন্তুষ্ট হন তাহলে আপনাকে অবশ্যই আপনার এই স্মৃতি ধরে রাখার জন্য একটা প্রচ্ছদ আমাকে এঁকে দিতে হবে, কারণ আমরা নতুন প্রজন্ম আপনার স্মৃতিকে আমরা ধরে রাখতে চাই। জনাব মনিরুজ্জামান শাওন, আপনাকে ধন্যবাদ। তামিনা। ইফতেখার, আপনাকে ধন্যবাদ। এবারে রয়েছে অন্যান্য সংবাদ। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, নির্বাচনের আগে সংস্কার নয়, লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হলে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে না। তিনি বলেন, বর্তমান সরকারের কার্যক্রমে জনগণ প্রতিনিয়তই আস্থা হারাচ্ছে। এভাবে চলতে থাকলে জনগণ জেগে উঠবে বলেও হুঁশিয়ার করেন তিনি। জান্নাতুল বাকিয়া কেকা রিপোর্ট। রাজধানীর বনানীতে জাতীয় শ্রমিক পার্টির যৌথ সভা। জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব ছাড়াও পার্টির প্রতিনিধিদের অংশগ্রহণে শুরু হয় সভার আনুষ্ঠানিকতা। বক্তব্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, নিরীহ মানুষকে ফ্যাসিবাদের ট্যাগ দিয়ে মামলা হামলা ও ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়ার মাধ্যমে ঘৃণা ও প্রতিহিংসার রাজনীতির চর্চায় দেশ আজ বিভক্ত। ওনারা যাকে বলবেন ফ্যাসিবাদের বিরুদ্ধে তারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে, আর যাদের বলবেন ফ্যাসিবাদের দোসর ফ্যাসিবাদ তারাই ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোসর করে ওনারা নিজের ইচ্ছায় দেশকে ভাগ করেছেন। তিনি আরো বলেন, সংস্কারের বিষয়গুলো নিয়ে অন্তর্বর্তী সরকার সভা সেমিনার করতে পারে, কিন্তু সেগুলো বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার। সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন হবে এবং ফ্রি ফেয়ার নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ সরকার, যাকে আমরা সবাই নিরপেক্ষ হিসেবে গ্রহণ করব, সেই ধরনের সরকার হওয়া উচিত। যেখানে লেভেল প্লেইং ফিল্ড হবে না, যেখানে নির্বাচনের নামে একটা একতরফা নির্বাচন হবে এবং অংশগ্রহণ করে আমি শুধু তাদেরকে একটা জাস্ট বৈধতা দেব, এই ধরনের নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। সংস্কারগুলো আপনারা প্রকাশ করেন, আমরা পরবর্তীকালে নির্বাচনের পরে যারা আসবেন তারাই এই সংস্কার দিয়ে ফাইনাল ডিসিশন নেবেন। তিনি বলেন, শিল্প কলকারখানা বন্ধ হয়ে বেকারত্ব বেড়েছে, বাড়ছে ক্ষুধার্ত মানুষের সংখ্যা। এই অবস্থায় দেশের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। 18 বছর আদালতের বারান্দায় ঘুরে অবশেষে সর্বোচ্চ আদালতের রায়ে নিয়োগ পাবেন 27তম বিসিএস এ নিয়োগ বঞ্চিত 1137 জন। জ্যেষ্ঠতার ভিত্তিতে তাদের নিয়োগ দিতে বলেছেন আপিল বিভাগ। রায় শোনার পর আবেগ আপ্লুত হয়ে আবেদনকারীরা বলেছেন, তাদের প্রতি অন্যায় হলেও ন্যায় বিচার পেয়ে এখন দ্রুত নিয়োগ চান। মাজুল হক মান্না রিপোর্ট। 2008 সালের 3রা জুলাই হাইকোর্টের একটি বেঞ্চ 27তম বিসিএস পরীক্ষার প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে রায় দেন। হাইকোর্টের অপর একটি বেঞ্চ 2009 সালের 11 নভেম্বর দ্বিতীয় মৌখিক পরীক্ষা অবৈধ ঘোষণা করেন। প্রথম রায়ের বিরুদ্ধে নিয়োগ বঞ্চিত 25 জন আপিল বিভাগে 2টি লিভ টু আপিল করেন। দ্বিতীয় রায়ের বিরুদ্ধে সরকার 3টি লিভ টু আপিল করে। কিছু পর্যবেক্ষণ দিয়ে আপিল বিভাগ সরকারের লিভ টু আপিল নিষ্পত্তি করে 2010 সালের 11 জুলাই রায় দেন। এতে রায় পুনর্বিবেচনা চেয়ে 1137 জনের পক্ষে 140 জন পৃথক আবেদন করেন। এই সংক্রান্ত আবেদন নিষ্পত্তি করে রায় দেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির বেঞ্চ। এই রায়ের ফলে ইনশাআল্লাহ প্রায় 1200 জন যারা চাকরিতে যোগদান করতে চাইবে তারা তাদের 27তম ব্যাচে ইতিমধ্যে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের সঙ্গে নোশনাল সিনিয়রিটি পাবেন, অর্থাৎ ধারণাগত জ্যেষ্ঠতা সহ তারা চাকরিতে নিয়োগ পাবে। দেশ গঠনের ক্ষেত্রে তারা যেন আপ্রাণ ভূমিকা রাখে, এই আহ্বান সকলের প্রতি। রায় ঘোষণার পর আদালত থেকে বেরিয়ে নিয়োগ বঞ্চিতরা তাদের প্রতিক্রিয়া জানান। আমরা এই রায়ে সন্তুষ্ট এবং আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি। 18 বছর আমরা ডোর টু ডোর হেঁটেছি, আজকে যে রায় পেলাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং অন্যায় করব না। 2007 সালের 21 জানুয়ারি 27তম বিসিএস এর প্রথম মৌখিক পরীক্ষায় 3567 জন উত্তীর্ণ হন। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সিদ্ধান্তের পর প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করে পিএসসি। মাজুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় অজ্ঞাতনামা প্রায় 500 জনকে আসামি করে মামলা হয়েছে। বুধবার রাতে কুয়েটের নিরাপত্তা পরিদর্শক মনিরুজ্জামান লিটন বাদী হয়ে খান জাহান আলী থানায় এই মামলা করেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মোহাম্মদ আহসান হাবিব বলেছেন, তদন্ত করে দোষীদের শনাক্ত করে গ্রেফতার করা হবে। কুয়েটের শিক্ষার্থীরা 6 দফা দাবি নিয়ে ক্যাম্পাসে অবস্থান করে লাল কার্ড দেখিয়ে ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করে। কোন উপদেষ্টা এখনো পর্যন্ত আমাদের এই ঘটনা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেনি। আমরা কেমন আছি, আমাদের কি করা দরকার, কিভাবে আমাদের এটা হবে, এখনো পর্যন্ত তারা কোনো যোগাযোগ করেনি। আমাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো মানা হয়নি দেখে আমরা এই স্মারকলিপিটি রেডি করেছি। এখানে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী, আমাদের যে 5 ব্যাচের 5000 শিক্ষার্থী সাইন করবে এবং এইটা আমরা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের কাছে পাঠাবো। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানান, 16 ফেব্রুয়ারি ওমানের রাজধানী মাস্কাটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠকে তাকে ঢাকা সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সফর নিয়ে ভারতের মন্ত্রী ইতিবাচক। ভারতের সাথে ব্যবসা বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, ভিসা সহ কিছু টানাপোড়েন এখনো রয়ে গেছে, তবে শেখ হাসিনাকে ফেরানো নিয়ে নির্দিষ্ট করে আলোচনা হয়নি। উপদেষ্টা জানান, বাংলাদেশ ও ভারত সহ বিভিন্ন দেশে নানা প্রকল্পে যুক্তরাষ্ট্রের অর্থায়ন বাতিলের সিদ্ধান্তে বাংলাদেশের কিছু করার নেই। ফরেন মিনিস্টার্স লেভেলেও কিন্তু আমাদের একটা মেকানিজম আছে। আমি তাকে বলেছি, আমাদের পররাষ্ট্রমন্ত্রী গতবার আপনাদের দেশে গিয়েছিলেন, এখন আপনার আসার কথা ঢাকায়। আপনি যদি কোনো সময় কনভিনিয়েন্ট টাইমে আপনি আসেন, আপনি সময় জানালে আমরা সেই অনুযায়ী অ্যারেঞ্জমেন্ট করবো। এটুকুই কথাবার্তা। He was positive to all the indications that I gave. কিন্তু দুই পক্ষই আমরা মোটামুটি এ ব্যাপারে একমত হয়েছি যে এগুলি সব দূর করে একটা গুড ওয়ার্কিং রিলেশন, যেটা আমরা ব্যবহার করি, এটাতে আমাদেরকে পৌঁছতে হবে এবং সেই জন্য ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীও ব্যাপারে মানে এগোবেন, আমরা এটা নিয়ে কোনো ওইভাবে স্পেসিফিক আলোচনা হয়নি। আমরা ইন জেনারেল সবগুলি নিয়ে কথাবার্তা বলেছি। আসে কোর্ট চেয়েছে তাকে, আমরা রিকোয়েস্ট করেছি তাকে এক্সপ্রেস করার জন্য, করে না তার মানে যে আমরা বাকি সব কিছু নিয়ে। দীর্ঘ 27 বছর পর দিল্লির মসনদে বসল বিজেপি সরকার। ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপি নেত্রী রেখা গুপ্ত। বৃহস্পতিবার দুপুরে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে শপথ নেন 50 বছর বয়সী রেখা। মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু সহ এনডিএ জোটের শীর্ষ কয়েকজন নেতা। রেখা গুপ্ত দিল্লির চতুর্থ এবং বিজেপির হয়ে দিল্লির দ্বিতীয় নারী মুখ্যমন্ত্রী। রেখা গুপ্তর আগে বিজেপির সুষমা স্বরাজ, কংগ্রেসের শীলা দীক্ষিত এবং সর্বশেষ আম আদমি পার্টির এএপি এর অতীশী দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন। দিল্লি বিধানসভায় এবারের নির্বাচনে শালিমারবাগ থেকে নির্বাচিত হয়েছেন রেখা গুপ্ত। এবারে রয়েছে নিটুল টাটা বিশেষ সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণ এখন যেন বসন্তের ফুলের মেলা। নগর জীবনে বসন্তের বার্তা ছড়িয়ে দিতে বাসন্তী ফুলে নগর সাজাইয়ের মতো এই আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। নারীদের ত্বকের যত্নে এসিআই নিয়ে এলো অ্যাঞ্জেলিনা রেঞ্জের হ্যালুরোনিক বুস্টার। এর হ্যালুরোনিক অ্যাসিড, গ্লিসারিন ও গোলাপের নির্যাস দিয়ে নতুন প্রজন্মের ফর্মুলেশন শুষ্কতা দূর করে ত্বকে সজীবতা আনে। সম্প্রতি বর্ণাঢ্য আয়োজনে অ্যাঞ্জেলিনার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এতে ব্র্যান্ড ফেস হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী নাফিসা তুষি। আরও ছিলেন এসিআই এর বিজনেস ডিরেক্টর খন্দকার ইশতিয়াক আহমেদ, জেনারেল ম্যানেজার মিজানুর রহমান, দীপঙ্কর বিশ্বাস, জেনারেল ম্যানেজার মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন মোহাম্মদ নাহিদ নেওয়াজ সহ অন্যরা। সংবাদের এ পর্যায়ে নিয়ে নিচ্ছি আরো একটা বিরতি এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরো একবার চ্যানেল আই সংবাদে।
এবারে রয়েছে খেলার খবর। গত ৩ জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তামূলক অবসরে ৪৩ কর্মকর্তা ওএসডি। অনিশ্চয়তা না রেখে দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে বিএনপির আহ্বান। পতিত স্বৈরাচার ভারতে বসে ষড়যন্ত্র করছে মন্তব্য। দেশের মানুষ এখন বেশি শক্তিশালী, উদ্যমী, সৃজনশীল বলে প্রধান উপদেষ্টার প্রশংসা। ১৭ ব্যক্তি ও নারী ফুটবল দলকে ২১ পদক প্রদান। ২৭তম বিসিএস এ নিয়োগ বঞ্চিত ১১৩৭ জনের চাকুরি ফিরিয়ে দিতে আপিল বিভাগের নির্দেশ। রায়ের দ্রুত বাস্তবায়ন দাবি। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে জাকের হৃদয়ের রেকর্ড পার্টনারশিপ। হৃদয়ের সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের ২২৯ রানের টার্গেট। প্রিয় দর্শক, চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।